বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সকালে ক্লাসে যুক্ত হয়েছেন। গত ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধির 154 থেকে 164 ধারা পর্যন্ত পড়েছি। 154 ধারায় আমরা জানলাম আমলযোগ্য অপরাধ সংগঠিত হলে এই ধরনের অপরাধের সংবাদ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কি, তিনি কিভাবে মামলা রুজু করবেন, সংবাদদাতাকে পড়ে শোনাবেন, তার স্বাক্ষর নেবেন, নিজে স্বাক্ষর করবেন, সরকার নির্ধারিত ফরমে সংবাদ লিপিবদ্ধ করতে হবে। আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর দুই ধরনের ক্ষমতা পায় পুলিশ অফিসার বা সরকারি কর্তৃপক্ষ। অপরাধী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের শক্তি পায়। অর্থাৎ ধরেন মামলা রুজু হওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ প্রতিরোধের জন্য সোচ্চার হতে পারেন। আর আমলযোগ্য অপরাধের এফআইআর করা হলে পরবর্তীতে ভুল তথ্য আসা থেকে নিরাপদ থাকা যায়। যেমন একটা মামলার এফআইআর যখন রুজু হয় তখন যেহেতু কোনো আমলযোগ্য ঘটনার এটা প্রাথমিক বিবরণ ধরে নেওয়া হয়, এটাতে কোনো ওইভাবে মিথ্যা কিছু বলার সুযোগ থাকে না, মানে পরবর্তীতে এটা পরিবর্তনের সুযোগ রহিত করে। এই জন্য বলা হয় এজাহারকে এই দুইটা কারণে একটা মূল্যবান বা গুরুত্বপূর্ণ দলিল বলা হয়। আচ্ছা, 155 ধারায় আমরা জানলাম জেনারেল ডায়েরির বিষয়ে বলা আছে, যদিও সরাসরি ওইভাবে বলা নেই, শুধু বলা আছে আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে তখন কি করবেন। আমলযোগ্য অপরাধের সংবাদে যেমন মামলা রুজু হয়, অযোগ্য অপরাধের সংবাদের ক্ষেত্রে থানায় যে নির্ধারিত বই আছে এটাই জিডি, এখানে লিপিবদ্ধ করতে হবে, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠাতে হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমোদন দিবেন। পাশাপাশি একইভাবে পুলিশ অফিসার তদন্ত করতে পারবে। 156-তে দেখলাম তদন্তের ক্ষমতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অধ্যায় অনুযায়ী, অর্থাৎ 14 অধ্যায় অনুযায়ী তিনি তদন্তের সকল ক্ষমতাবান। তার এই তদন্ত নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিয়েও তদন্তের নির্দেশ দিতে পারেন। আচ্ছা, 157-তে দেখলাম আমলযোগ্য সন্দেহ হলে ম্যাজিস্ট্রেট যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে না তদন্ত হওয়া উচিত, তাহলে তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবেন অথবা তার অধস্তনকে পাঠাবেন, ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। আর যদি মনে হয় সংবাদটি গুরুতর প্রকৃতির নয়, কারণ নাম উল্লেখ করে দেয়া আছে, অথবা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের মতো তেমন কোনো কারণ নেই, মামলার বাদী বা ভিকটিম তিনি তদন্ত চান না ইত্যাদি বিভিন্ন প্রেক্ষাপটে তদন্ত করা থেকে বিরত থাকা যায়। 157 প্রবিধান 257 সামান্য অপরাধ হলে। এরপরে আমরা 158 ধারায় দেখলাম যে এই তদন্তের রিপোর্ট যখন প্রেরণ করবেন, কেন তদন্তে গেলেন না বা তদন্ত করার দরকার আছে কিনা, তখন ঊর্ধ্বতন অফিসারের মারফত এটা পাঠাতে হবে। ঊর্ধ্বতন অফিসার তিনি চাইলে আবার তার মন্তব্য এটাতে লিখে দিতে পারেন, বা তদন্ত করার জন্য যদি মনে করেন না তদন্ত হওয়া উচিত সেই নির্দেশও দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা 159 ধারায় দেখলাম ম্যাজিস্ট্রেট আবার কি করেন, পুলিশ অফিসারকে এটা বিচার বিশ্লেষণ করে তদন্তের নির্দেশ দিতে পারেন, আবার নিজেও ব্যক্তিগতভাবে অনুসন্ধান করতে পারেন। যতটুকু বলছি অতটুকু নিলেই হবে। 160 ধারায় দেখলাম পুলিশ অফিসারকে অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা হলো কি, কোনো ব্যক্তিকে সমন দিয়ে ডেকে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনো মামলা তদন্ত করতে গিয়ে, যেহেতু আমরা এফআইআর এর অংশটা পড়ছি, এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ অফিসার যদি মনে করে যে না ঘটনা সম্পর্কে অবগত কোনো ব্যক্তিকে আমার কাছে ডেকে নেওয়া প্রয়োজন বা তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তখন তিনি ওই ব্যক্তিকে কি করতে পারবেন, সমন দিয়ে ডাকতে পারবেন। এই যে লিখিত আদেশটা দেয় এটাই হলো সমন। তাহলে নিজের থানা এলাকা পার্শ্ববর্তী থানা এলাকার ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিকে ডাকতে পারবেন। আচ্ছা, এরপরে জানলাম ওই ব্যক্তিটা আসলো। 161-এ হলো সংশ্লিষ্ট ব্যক্তি আসলেন এবং তাকে পরীক্ষা করা হলো বা জিজ্ঞাসাবাদ করা হলো, এবং তিনি 2-এ দেখি আমরা সকল প্রশ্নের উত্তর দিবেন, তবে 3 রকমের প্রশ্নের উত্তর দিবেন না। সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড অথবা ফৌজদারিতে সোপর্দ হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে তিনি বাধ্য থাকবেন না। 161(2) আর 161(3) আমরা দেখলাম ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বা পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে। এই আচ্ছা, 161, 162-তে দেখলাম আমরা যে বলা আছে এই যে তদন্তকারী কর্মকর্তার নিকটে কোনো ব্যক্তির জবানবন্দি দিবেন, এই জবানবন্দিতে স্বাক্ষর করার প্রয়োজন নেই। জবানবন্দিটা কি কাজে লাগে, পরবর্তীতে কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিলে তার বৈপরীত্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হতে পারে। ধরেন আপনার কাছে একরকম সাক্ষ্য দিল, কোর্টে গিয়ে অন্যরকম সাক্ষ্য দিল, তখন এই দুইটা অংশের মিল আছে কিনা এটা প্রদর্শনের জন্য সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক বৈপরীত্য প্রদর্শনের জন্য এটা আদালতে ব্যবহার করা যেতে পারে।
আচ্ছা, 163-তে দেখলাম সাক্ষী যদি কিছু বলতে চায় আপনি ভয়ভীতি দিয়ে নিষেধ করতে পারবেন না, সাক্ষ্য আইনের 24 ধারার মতো করেই। আবার যদি কিছু বলতে না চায় জোর করে কোনো কিছু প্রলোভন দেখিয়ে বলাতে বাধ্য করতে পারবেন না। 163, আচ্ছা, 24 ধারা ব্যবহার করা যায় সাক্ষ্য আইনের। এরপর 164 দেখলাম খুবই গুরুত্বপূর্ণ ধারা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা। এখানে ক্ষমতার বিষয় আলোচিত হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের, তাই তো? কোন পর্যায়ে ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন? বিচারের আগে যে কোনো সময়, তদন্ত অনুসন্ধানকালীন হলেও হবে, বিচারের আগে যে কোনো সময় কোনো ব্যক্তি কোনো অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করলে ম্যাজিস্ট্রেট সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। কিন্তু কোন ম্যাজিস্ট্রেট পারেন, এখানে একটা প্রশ্ন থেকে যায়। তাহলে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে উপরে, মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চিফ জুডিশিয়াল সবাই পারবেন। দ্বিতীয় শ্রেণীর বেলায় ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। তবে কে পারেন না? পুলিশ অফিসার পারবেন না। আচ্ছা, এরপরে বলল এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা লিপিবদ্ধ করার সময় আপনাকে ফৌজদারি কার্যবিধি 364 ধারার বিধান অবশ্যই আপনাকে মেনে তারপরে এটা ম্যাজিস্ট্রেট এটা অবলম্বন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন। আরো দায়িত্ব আছে। কি দায়িত্ব? সেটা হলো এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেহেতু একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে স্বীকারোক্তি দিচ্ছেন, ওই ব্যক্তিকে পড়ে শোনাতে হবে, বুঝিয়ে দিতে হবে যে আপনার এই স্বীকারোক্তি কিন্তু আপনারই বিরুদ্ধে ব্যবহার হবে। তো ম্যাজিস্ট্রেট এই কার্যক্রমগুলো অনুসরণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন। তবে হ্যাঁ, তাকে বিচারের জন্য অধিক্ষেত্রভুক্ত ম্যাজিস্ট্রেট হতে হবে এমন কোনো কথা নেই। এই ছিল 164 ধারা। আরো আমরা গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম যে 164 ধারায় অপরাধী ব্যক্তি যেহেতু যদি হেফাজতে থেকে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে অনেকগুলো প্রশ্ন করে, বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে। কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করে? আমরা শিখছিলাম যে 6টা প্রশ্ন জিজ্ঞাসা করে। যে আপনাকে কেউ স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ দিয়েছে কিনা, প্রলোভন দেখানো হয়েছে কিনা, কেউ শাসিয়েছে কিনা, কতদিন পর্যন্ত হেফাজতে ছিলেন, এই ধরনের কিছু প্রশ্ন করে। গত ক্লাসে দিয়ে দিতে চাইছিলাম ছবি, ভুলে গেছিলাম। আচ্ছা, দেখেন ভাষ্য যাদের নাই একটু দেখে নিয়েন, এই ভাষ্যতে সুন্দর করে প্রশ্নগুলো লেখা আছে। আমরা আজকে 165 ধারায় যাব। এখান থেকে আমাদের ধারাবাহিক ক্লাস। গুরুত্বপূর্ণ ধারা 165, 166। শোনেন, উপধারা সহ যদি কেউ মনে রাখতে পারেন একদম বেস্ট। হ্যাঁ, সবগুলো উপধারা যদি মনে রাখতে পারেন 165-র 1, 2, 3 করে। আর যদি মনে রাখতে না পারেন তাহলেও দরকার নাই, সরাসরি ওইভাবে আসে না, আমাদের 1, 2, 3 উপধারা লেখারও দরকার হয় না। মূল ধারা 165 এইটুকু জানলে আমাদের হবে যে 165-তে কি বলা আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের থানা এলাকায় কিভাবে তল্লাশি করবেন, বা তদন্তকারী পুলিশ অফিসার নিজের থানা এলাকায় কিভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। আচ্ছা, এমনিতেই তল্লাশি, আপনি মনে মনে তল্লাশির কথা চিন্তা করলেই 102-3 আসে না আপনার? 102-3 প্রবিধান 280, এটাই তো আপনার চিন্তা আসে, তাই না? এই তল্লাশিটাকে বলা হয় 102 বা 103-এর যে তল্লাশি, এটা হলো তল্লাশির নিয়ম। আপনি তল্লাশি করতে গিয়ে এখন আপনি কি করবেন, আপনার কাজ কি? এই জন্য বলা হয় এই দুইটা, এই 3টা ধারা আর কি, ধারা বিধিকে বলা হয় মানে তল্লাশির আদর্শ বিধি। যে কোনো আইন অনুযায়ী তল্লাশি আসলে আপনি এটা দিতে পারবেন, যেহেতু সিআরপিসির প্রয়োগ থাকে বা দেয়া উচিত। কারণ অন্য কোনো আইনে আপনি তল্লাশির বিধান পাবেন না। তাহলে 102-3 280 হলো তল্লাশি করার নিয়ম। ওইখানে যাওয়ার পর আপনি পুলিশ অফিসার, আপনি তো জানেন না কি করবেন, তখন 102-3-এ যা যা বলা আছে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। আর 165 কি? 165 হলো ক্ষমতা। ক্ষমতা দেয়া হয়েছে, তো কোন জায়গায় ক্ষমতা, কোন জায়গায় পদ্ধতি, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, একটা হলো আপনাকে শক্তি দেয়া হলো, আরেকটা হলো এই কাজটা কিভাবে করবেন এই পথ দেখিয়ে দেয়া হলো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 165 ধারার ব্যাপারটা হলো আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে। আপনি তদন্তকারী পুলিশ অফিসার হতে পারেন, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন। আপনার মামলা তদন্ত সংশ্লিষ্ট কোনো বস্তু আলামত কোথাও লুকানো আছে আপনি জানতে পেরেছেন, আপনার নিজের থানা এলাকায় যে কোনো জায়গায় প্রবেশ করে আপনি বিনা পরোয়ানায় সেখানে তল্লাশি করতে পারবেন। পরোয়ানা সংগ্রহ করার সুযোগ না থাকলেও অনেক বড় ক্ষমতা, তাই না? আপনি চাইলেই এক জায়গায় গিয়ে মানুষের বাড়ি সার্চ করতে পারেন, পারেন না? কিন্তু দেখেন 165 ধারা আপনাকে কত বড় ক্ষমতা দিয়েছে যে তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারে, এই যে সেদিন কে যেন জিজ্ঞাসা করছিলেন স্যার ভিকটিম উদ্ধার করে কত ধারায়, তাহলে আলাদা করে আপনার মামলা হওয়া মাত্রই আপনার ক্ষমতা হয়ে যায় আপনার উদ্ধারের জন্য আলাদা করে কোনো পরোয়ানা ওইভাবে যদি আপনি নিতে পারেন তো নিবেন। পরোয়ানা নেওয়ার কথা বলা আছে বারবার, যে পরোয়ানা যেন নেয়, তল্লাশি পরোয়ানা। তো আমাদের এফআইআরটাই আমাদের অনেক
শক্তিশালী একটা বিষয়, এটা দিয়ে আসামিও গ্রেপ্তার করা যায়, আপনি মালামালও উদ্ধার করতে পারবেন। আচ্ছা, তো এই যে তল্লাশির জন্য এই যে আলামত গুলো যে জব্দ করে, মামলার ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে, কোথা থেকে এফআইআর এর ক্ষমতা বলে। আচ্ছা, তো এই যে ঘটনা সংশ্লিষ্ট কোনো বস্তু, দ্রব্য, আলামত কোথাও লুকিয়ে আছে জানতে পারলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা সেখানে যেতে পারবেন, তল্লাশি করতে পারবেন। আচ্ছা, তল্লাশির কার্যক্রম কি? একইভাবে আপনি 102(3) প্রবিধান 280 বিধি মোতাবেক তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, সেটা হলো ওসি স্যার যেন নিজেই গিয়ে তল্লাশিটা করে, যেহেতু তল্লাশি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু তিনি যেন নিজেই গিয়ে তল্লাশিটা করেন। কোনো কারণে যদি না, ওইভাবে বলা নাই, বুঝতে পারছেন, কোন পদমর্যাদার কর্মকর্তা করবেন বা কনস্টেবল পারবে কিনা এই কথাগুলো বলা নেই, বলা আছে লিখিতভাবে অধস্তনকে দিয়েও তিনি তল্লাশি করাতে পারবেন। সুনির্দিষ্ট পদমর্যাদা নাই, হ্যাঁ, অধস্তনের কথা বলা আছে, যে যদি নিজে ব্যক্তিগতভাবে তল্লাশি করাতেন, তবে সুনির্ধারিত পদের নিচে নয়, এটা তো অবশ্যই। যদি নিজে কোনোভাবে ব্যক্তিগতভাবে তল্লাশি করাতে না পারেন, তাহলে কারণ লিপিবদ্ধ করবেন, যাকে ক্ষমতা দিবেন তারও নাম, পদবি এগুলো উল্লেখ করবেন। মোটামুটি আপনারা 56 ধারা পড়েছিলেন না, পরোয়ানা কিভাবে হাওলা করে, ওইভাবে লিখিত একটা আদেশ দিতে হবে, কেন যেতে পারছে না কারণ লিপিবদ্ধ করবে, এগুলো সব লিখে যুক্তিযুক্ত ভাবে, এটাও একটা পরোয়ানার মতোই হয়ে যায়। তখন ওই ব্যক্তি গিয়ে তল্লাশি করতে পারবেন, বা ওই অফিসার তখন সেখানে গিয়ে তল্লাশি করবেন, মালামালগুলো জব্দ করতে পারবেন। কিভাবে, মানে তল্লাশির সকল কার্যক্রম তিনি পরিচালনা করতে পারবেন। আচ্ছা, এরপরে বলেছে তারপরে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। আর ম্যাজিস্ট্রেট যদি কোনো ইয়া করে, মানে চাইলে ওই আহ, তালিকাগুলোর কপি বা ওই আদেশের কপি যদি আসামি আবেদন করে, বা যার বাড়ি সে যদি আবেদন করে, তাকে বিনামূল্যেও দিতে পারে। আবার এটার জন্য ম্যাজিস্ট্রেট কিন্তু চাইলে মূল্যও রাখতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত, এগুলো লাগে না। তাহলে 165 থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি কি করবেন, নিজের থানা এলাকার যে কোনো জায়গায় তার যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে কোথাও কোনো প্রয়োজনীয় মালামাল, আলামত লুকিয়ে আছে জানতে পারলে তিনি সেখানে তল্লাশি করতে পারবেন। এইটুকু জানলেই হবে। আর তল্লাশির সময় 102(3) 280, নিজে তল্লাশি করতে না পারলে কারণ লিপিবদ্ধ করে কাউকে দিয়ে তল্লাশি করাতে পারবেন, অধস্তনকে দিয়েও তল্লাশি করাতে পারবেন। এখানে দেখবেন আপনারা 94 ধারায় যে ব্যাংকের হেফাজতে রক্ষিত দলিলপত্র পড়েছিলেন না, যে ব্যাংকের জিনিসপত্র চাইলেই সবাই তল্লাশি করতে পারে না, ওই সেম কথাটা কাট কপি পেস্ট করে এখানে দেয়া আছে। তাহলে যে ব্যক্তি 94 পড়েছেন তার আর নতুন করে এটা পড়ার দরকার হয় না। অর্থাৎ ব্যাংকের হেফাজতে রক্ষিত দলিল পত্রের ক্ষেত্রে আবার আপনি এগুলো করতে যায়েন না, তখন আবার একটু আদালতের অনুমোদন নিয়েই তল্লাশি করতে যাবেন। এই 165 ধারা। তাহলে কয়টা লাইন নেব আমরা? 3টা লাইন করবো এখান থেকে। প্রথম হলো 165 থেকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা নিজের থানা এলাকায় যে কোনো স্থানে প্রয়োজনীয় বস্তু, দ্রব্য, আলামত থাকলে তল্লাশি করতে পারবেন। নিজেই যেন ব্যক্তিগতভাবে তল্লাশি করেন, না হলে অধস্তনকে দিয়ে কারণ লিপিবদ্ধ পূর্বক যুক্তিযুক্ত ভাবে সকল তথ্য পূরণ করে লিখিত আদেশের মাধ্যমে তাকে দিয়ে তল্লাশি করাবেন। তল্লাশিকালে 102(3) 280 বিধান প্রযোজ্য হবে। শেষ। এরপরে আমরা যাব 166 ধারায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য থানা এলাকায় কিভাবে তল্লাশি করতে পারবেন। আচ্ছা, তো নিজের থানা এলাকায় তো ক্ষমতা দেয়া থাকলো 165, পাশাপাশি অপর থানা এলাকায়ও তল্লাশি করানো যাবে। তবে হ্যাঁ, প্রথমে বলেছে যেহেতু অন্য অন্য ওসির এখতিয়ারাধীন এলাকা, আপনি সরাসরি না গিয়ে ওখানকার ওসিকে একটা চিঠি পাঠিয়ে দিলেন যে আমার এই মামলা সংক্রান্ত এই বস্তু বা এই দ্রব্য, এই আলামত আপনার এলাকায় লুকানো আছে বলে আমি জানতে পেরেছি। এভাবে করে ওই ওসি বা ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়, বলা আছে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন অফিসার বরাবর কি করবেন, চিঠি প্রেরণ করবেন, তিনি তার মতন করেন ওখানে তল্লাশি করাবেন। বুঝতে পারছেন ঘটনা? কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন তার আলামত, তার মামলার আলামত অন্য থানা এলাকায় লুকানো আছে, ওই থানার ওসি বরাবর একটা চিঠি লিখবেন, এটা প্রথম কার্যক্রম। তাহলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একইভাবে তিনি তল্লাশি করানোর জন্য অনুরোধ পত্র পাঠাবেন। আচ্ছা, উনি তখন কি করবেন, অনুরোধ পত্র পাওয়ার পর একইভাবে 165-তে যেভাবে নিজের এলাকায় তল্লাশি করে একইভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আর যদি থানার একইভাবে তল্লাশি করবেন, জব্দ করবেন, আবার ম্যাজিস্ট্রেটকে এই সম্পর্কে অবগত করবেন, তল্লাশিতে প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করবেন, এগুলো ওইভাবে বলা নেই, মানে তিনি 165 ধারা অবলম্বন করবেন, সোজা কথা। হ্যাঁ,
এরপরে বলেছে যদি তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখেন যে এভাবে আমি চিঠি লিখতে লিখতে আমার আলামত এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা এগুলো একখান থেকে আরেকখানে সরিয়ে ফেলা হতে পারে, তখন এত অনুমোদনের দরকার নাই, তিনি সরাসরি গিয়েও ওখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আমরা 84 ধারায় দেখেছি না, গ্রেপ্তারের সময় যদি আমার আসামি পলাতক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোথায় চিঠি লেখালেখি কোথায় কি, আগে গিয়ে আসামি গ্রেপ্তার করে পরে অফিসিয়াল কার্যক্রমগুলো সম্পন্ন করা যায়। অনেক ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। তো যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তার নিকটে প্রতীয়মান হয় যে এই নোটিশ পাঠাতে গিয়ে বা এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে তল্লাশি করাতে গেলে আমার মামলার সংশ্লিষ্ট আলামত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন তিনি নিজেই 165 ধারায় যেভাবে তল্লাশি করতে পারেন একইভাবে অন্য থানা এলাকায় গিয়েও তল্লাশি করা আইনসঙ্গত হবে। তাহলে বুঝতে পারলাম ঘটনা এত 1 2 3 আপনার দরকার নাই। আপনি শুধু মাথায় রাখবেন, একটাতে নিজের থানা এলাকায় তল্লাশি, আরেকটাতে অপরের থানা এলাকায় তল্লাশি। নিজের থানায় কিভাবে তল্লাশি করে, নিজেই যাবে, অধস্তনকে পাঠাবে 102 3 280। অপরের থানা এলাকায় ওখানকার ওসি স্যারকে চিঠি লিখবে, অথবা যদি দেখে যে না চিঠি লিখতে লিখতে দেরি হয়ে যাবে নিজেই গিয়ে তল্লাশি করতে পারবে। ওই যে প্রবিধান 100, ফৌজদারি কার্যবিধি 102 3, প্রবিধান 280 বিধি, এই যে নকল টকল দিতে হবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিতে হবে, এগুলো আপনার 102 3-এর ভেতরেই তো বলা আছে। নকল দিবেন না আপনি, নকল দিতে হবে। আচ্ছা, এই ছিল 165 166। তাহলে একটু রিডিং করবেন মনোযোগ দিয়ে এমসিকিউ এর জন্য, আর লিখিত পরীক্ষার জন্য যতটুকু পড়ালাম এতটুকুই যথেষ্ট। এবার আসেন 167, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা 167। আমাদের আজকে ক্লাসের মূল আকর্ষণ হলো 167 ধারা, খুবই মনোযোগ দেন। হ্যাঁ, 167 ধারাতে 2025-এর অধ্যাদেশ অনুযায়ী কিন্তু সংশোধন এসেছে। হ্যাঁ, তাহলে 167 ওইভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে জানতে হবে। আর আমরা দেখছি অলরেডি যে সংশোধনের জায়গা, সেখান থেকে অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই না? এই জন্য 167 আপনাদেরকে দেখেন আমি একটা পিডিএফ দিয়েছি, ওখান থেকেও পড়লে পড়তে পারেন। 167 আগে যে ধারাটা পড়ছেন যারা যারা, তাদের মাথায় তো একভাবে সেট আপ হয়ে আছে, তাই না? তারা একটু কষ্ট হবে নিতে, তারপরও নেন। দেখেন 167-র একটা যা ছিল তাই আছে, তার মানে 167-র এক নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। বলেছে ফৌজদারি কার্যবিধির 61 ধারা মোতাবেক যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না যায়, অথবা কোনো তদন্তকারী কর্মকর্তা বলেন, কোনো পুলিশ অফিসার বলেন, তিনি অপরাধী গ্রেফতার করার পর 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সমাপ্ত করতে না পারেন, আবার তাকে আটক রাখাও প্রয়োজন, সংবাদ তার বিরুদ্ধে যে সংবাদ রয়েছে সেই সংবাদ দৃঢ় ভিত্তির, আপনার মনে হচ্ছে ওই যে রিমান্ড আপনি কেন চাইবেন, করেছিলাম আমরা মনে নাই, আপনার মনে হচ্ছে এনাকে জিজ্ঞাসাবাদে আরো আসামিদের সন্ধান পাওয়া যেতে পারে, লুণ্ঠিত মালামাল উদ্ধারের সুযোগ পাওয়া যেতে পারে, অপহৃত ভিকটিমকে উদ্ধার করা যেতে পারে, এরকম যুক্তিসঙ্গত কারণে মামলার ডায়েরির নকল সহ কি কারণে তাকে আরো আপনার প্রয়োজন, এই কারণ লিপিবদ্ধ করে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন লিখতে হবে বা চিঠি পাঠাতে হবে, সোজা কথা যদি বলি। আর সঙ্গে সঙ্গে ওই আসামিকেও পাঠিয়ে দিতে হবে। তাহলে কি কি কার্যক্রম হলো, 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না গেলে কোনো ব্যক্তিকে যদি আরো হেফাজতে রাখা আপনার প্রয়োজন হয়, তখন সংশ্লিষ্ট পুলিশ অফিসার কেন হেফাজতে রাখা প্রয়োজন এই কারণ লিপিবদ্ধ করে মামলার ডায়েরির নকল কপি সহ নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকটে আসামিকে উপস্থাপন করবেন। বুঝলাম? এগুলো ঘটনা আমরা করি, তাই না? এগুলো শুধু আমরা ভাষায় প্রকাশ করে সুন্দর করে লিখবো। তথ্যের নকল সহ নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে গেলাম। এই কে হবে ইনি? ইনি কিন্তু দেখেন সাব ইন্সপেক্টর। আমরা সাব ইন্সপেক্টরাই সাধারণত তদন্তের ক্ষেত্রে এই কার্যক্রমগুলো করি। এখানে বলা আছে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে না হন, তবে সাব ইন্সপেক্টরও পারে, এইটাই আর কি বললাম। এখন দেখেন 167 এক জানলাম, তাহলে কি করে ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে যাবে, কেন আরো হেফাজতে রাখা প্রয়োজন। এইবার 2 যেটা আছে, 2টা বাদ দেন, মনে করেন 2 এখানে নাই। 2 আমি যা যা বলছি এইটুকু আপনারা পড়বেন, 2 নতুন করে সংযোজন হয়েছে। আচ্ছা, একটু দেখি কি কি সংযোজিত হলো 167 2-এর ভেতরে। বলেছে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার পর ওই ম্যাজিস্ট্রেটের বিচারের ক্ষমতা থাকুক চাই না থাকুক, তিনি কিন্তু হেফাজতে রাখার অনুমতি দিতে পারবেন। তাহলে ম্যাজিস্ট্রেট বিচারের ক্ষমতা থাকুক বা না থাকুক ওই ব্যক্তিকে হেফাজতে রাখার আদেশ দিতে পারবেন। আমরা জানি না বিচারের জন্য আলাদা ক্ষমতাবান, আবার
এই যে হেফাজতে রাখার জন্য কিন্তু সকল ম্যাজিস্ট্রেটই হেফাজতে দিতে পারে, যদি তিনি 164 ধারা মোতাবেক কোনো ম্যাজিস্ট্রেট হন, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা নেয় ওই ম্যাজিস্ট্রেটরাই পারে। আমরা একটু পরে দেখবো না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারে যদি সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়, বলা আছে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত। তো যে কাউকে ক্ষমতা দিলে তো সবাই পারে। তাছাড়া দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তার উপরে যারা থাকলো, ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ না মনে থাকলে কিন্তু খুব সমস্যা, তার উপরে যারা থাকলো চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, তারা পারে। হ্যাঁ, তাহলে দেখেন যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলেন তার বিচারের ক্ষমতা থাকুক চাই না থাকুক, তিনি রিমান্ড শোনাতে পারবে অথবা রিমান্ড মঞ্জুর, হেফাজতে রাখার অনুমতি দিতে পারবে। এটা গেল প্রথম কথা। এরপরে বলেছে তবে এই যে হেফাজতে রাখার নির্দেশ দিবে এটা 15 দিনের বেশি হবে না। এই একই কথা দুইবার বলছে, আমরা একবার নেব। হ্যাঁ, তাহলে যে সময় তিনি উপযুক্ত মনে করবেন সেটা 15 দিনের বেশি হবে না। তারপরে বলেছে যে কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে যদি পাঠানো হয় আর তার যদি বিচারের এখতিয়ার না থাকে, ওই ব্যক্তিকে যদি হেফাজতে দেয়া আর প্রয়োজন না হয়, মানে মনে করেন আমি রিফাতকে নিয়ে গেলাম আসামি হিসেবে কোর্টে, তো আদালত, যে আদালত তার বিচারেরও এখতিয়ার নাই, আবার আসামিকে আর বেশি হেফাজতে রাখারও প্রয়োজন নাই, তখন তিনি আবার কি করবেন, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকটে রেফার করে দিবেন যে ঠিক আছে আপনারা তাহলে আমার সিনিয়র স্যারের কাছে যান, ওখান থেকে পুনরায় হেফাজতে নেয়ার জন্য আদেশ দিবেন। বুঝতে পারলাম ঘটনাটা? বা হেফাজতে না দিলে উনি হেফাজত নামঞ্জুর করবেন। বুঝি নাই? তাহলে মনে করেন একজন ব্যক্তিকে 15 দিনের বেশি আপনি আটক রাখতে পারবেন না, এটা তো প্রথম কথা। ম্যাজিস্ট্রেট যে হেফাজতে দিবে সেটা কিন্তু সর্বমোট 15 দিনের বেশি হবে না। এখন যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছেন তার একে বিচারের এখতিয়ার নাই, কিন্তু তিনি তো হেফাজতে দিতে পারেন, আমরা শিখলাম। এখন অভিযুক্ত ব্যক্তিকে তো আর রাখার দরকার নাই, উনি মনে করতেছে আর তো হেফাজতে দেওয়ার দরকার নাই, 5 দিনই তো যথেষ্ট। যে মামলার কাহিনী, যে মামলার সিডি আমার কাছে উপস্থাপন করা হলো, এতে তো আসামি 5 দিনের বেশি হেফাজতে রাখার দরকার হয় না। তখন তিনি আবার তার সিনিয়র ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করবেন। এটাই বলেছে যদি দেখেন হেফাজতে রাখার আর প্রয়োজন নেই, তবে তিনি নির্দেশ দিতে পারবেন যে অভিযুক্ত ব্যক্তিকে যেন এমন কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠানো হয় যার এই মামলার বিচারের এখতিয়ার আছে। তাহলে বুঝতে পারলাম। এরপরে আসেন, বলেছে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই মঞ্জুরের ক্ষমতা দিবে না, রিমান্ড মঞ্জুরের ক্ষমতা তাদের নাই, বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হবে। হ্যাঁ, তারপরে তারা মঞ্জুর করবে, তার মানে অন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা তারা পারবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল দুই। তাহলে দুই থেকে কয়টা বিষয় জানলাম? গুরুত্বপূর্ণ বিষয় হলো কতদিন সর্বসাকুল্যে কতদিন রিমান্ড দিতে পারেন, আর যদি বিচারের এখতিয়ার না থাকে আর রিমান্ডেও রাখার প্রয়োজন না থাকে, তখন তিনি তার যে ম্যাজিস্ট্রেটের বিচারের এখতিয়ার আছে তার নিকটে প্রেরণ করবেন। এই দুইটা বিষয় আপনার জানলেই হবে। তাহলে প্রথমে বলছে বিচারের ক্ষমতা থাকুক বা না থাকুক রিমান্ড মঞ্জুর করা যাবে বা তিনি হেফাজতে দেওয়ার নির্দেশ দিতে পারবেন, কিন্তু যদি দেখেন এই ব্যক্তিকে রিমান্ডে রাখার দরকার নাই, তারপরও তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের জন্য আবেদন করেছেন, তখন যিনি বিচার করতে পারেন তার কাছে পাঠিয়ে দিবেন। এই হলো কার্যক্রম। এই যে রিমান্ডের বা হেফাজতে দেওয়ার যে সময়, এটা কখনোই 15 দিনের বেশি হবে না। এই পর্যন্ত থাকবে দুই। তিনটা কথা দুইয়ের ভেতর থেকে নেব আমরা। এবার আসেন দুইয়ের ক আছে। তাহলে বুঝতে পারলেন দুইয়ের ক আছে। দুইয়ের কয়ে দেখেন, দুইয়ের কয়ে আবার কি বলেছে, তাহলে 67-1 করলাম, 67-2, 67-2 কয়ে যাব আমরা। গুরুত্বপূর্ণ। এইভাবে যদি ম্যাজিস্ট্রেট কি করে, ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে, ও আচ্ছা আরো একটু ছিল, বিচারিক হেফাজত কাকে বলে। বিচারিক হেফাজত কাকে বলে, এরকম একটা যদি প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে বিচারিক হেফাজত বলতে জেল হাজত হবে না, পুলিশ হেফাজত হবে না, এছাড়া অন্য কোথাও রাখার নির্দেশ দিলে সেটাকেই বিচারিক হেফাজত বলা হয়। বুঝতে পারলাম? বিচারিক হেফাজত কাকে বলে? ফৌজদারি কার্যবিধি 167(2) ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে জেলখানা বা পুলিশ হেফাজত ব্যতীত অন্য কোনো হেফাজতে রাখার জন্য নির্দেশ প্রদান করেন, এই হেফাজতকে বিচারিক হেফাজত বলে। তাহলে সংজ্ঞা কি আমি মুখস্থ করে আসছি? বলেন। একটু আপনি মনোযোগ দিয়ে ভাষা এদিক সেদিক গুছিয়ে লিখলেই হবে। তাহলে বুঝতে পারলাম বিচারিক হেফাজত মানে জেলখানাও নয়, আবার কোথায় নয়, পুলিশ হেফাজতে নয়। তাহলে কোনটা বিচারিক হেফাজত? মনে প্রশ্ন আসতে পারে না? দেখেন না, আমরা ইয়াতে দেখি নারী শিশুতে নিরাপত্তামূলক হেফাজতে দেয়, শিশু আইনে ভালো হেফাজতে রাখে, তো এরকম ম্যাজিস্ট্রেট চাইলে কোনো অপরাধী ব্যক্তিকে বিচারিক হেফাজতে রাখার জন্য অনুমতি দিতে পারবেন। পাশাপাশি আরো একটা কথা বলেছে, কোন আসামি মনে করেন খুবই মানে গুরুতর অপরাধ করেছে, হ্যাঁ,
ধারা 167(2) হবে ভাইয়া, দুইয়ের ক না, দুইয়ের ক এখনো যায়নি, একটু বাকি ছিল। হ্যাঁ, তো দেখেন 167(2) হবে। এরপরে আসেন, যদি এরকম প্রশ্ন থাকে যে কোনো অপরাধী ব্যক্তি খুবই গুরুতর অপরাধে অভিযুক্ত এবং তাকে 15 দিনের বেশি, অনেক দফায় দফায় রিমান্ডে আনা হয়েছে, আরো বেশি রাখা প্রয়োজন, হেফাজতে রাখা প্রয়োজন, তখন কি হবে? আসে না এরকম প্রশ্ন? পেঁচিয়ে প্রশ্ন দিলে তো এভাবে দেয় যে 15 দিনের বেশি রিমান্ডের প্রয়োজন হলে তখন কি করবেন? তখন অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকটে শরণাপন্ন হবে, ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিবে, আপনার হেফাজতে না দিয়ে বিচারিক হেফাজতে দিবে। আবার আমরা দেখি তদন্তকারী কর্মকর্তারা আবেদন করলে কি করে, ওই যে জেল গেটেও জিজ্ঞাসাবাদের অনুমোদন দেয়, তাই না? আচ্ছা, তো যাই হোক, ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে দিতে পারবে। আর বিচারিক হেফাজতটা কি? আপনি ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমোদন পেতে পারেন, কিন্তু উনি কি থাকবে, উনি একটা আলাদা হেফাজতে থাকবে। এই ছিল 167(2). তাহলে আরেকটু মনোযোগ দিয়ে কি কি পড়লাম? 167(1)-এ পড়লাম, যদি কোনো অপরাধী ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না যায়, পাশাপাশি তাকে আরো হেফাজতে রাখার প্রয়োজন হয়, তখন মামলার সিডির নকল সহ ওই ব্যক্তিকে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন তদন্তকারী কর্মকর্তা অথবা ইন্সপেক্টর থেকে তদন্ত পদমর্যাদার কর্মকর্তা। নিয়ে যাওয়ার পর দুয়ে বললো ম্যাজিস্ট্রেট কি করবে, তাকে আবার হেফাজতে রাখার জন্য নির্দেশ দিতে পারবে, বিচারের ক্ষমতা থাকুক বা না থাকুক। আর বলেছে যে এই যে তিনি হেফাজতে প্রেরণের নির্দেশ দিবেন, এটা অবশ্যই, আরে চুপ, পরে বলতেছি এগুলা। তাহলে তাহলে তিনি যে বিচারিক হেফাজতে দিবেন এটা 15 দিনের বেশি হবে না। আর বলেছে যে তবে হ্যাঁ, কোনো ব্যক্তিকে আরো বেশি সময় যদি হেফাজতে রাখার প্রয়োজন হয় তাহলে সেটা বিচারিক হেফাজতে দিতে হবে। বিচারিক হেফাজত হলো জেলখানা, অথবা জেলখানায় থাকলে তো সে হেফাজতেই থাকলো, এটা কি বিচারিক হেফাজত হলো? তো তাহলে তাকে জেলখানায় যদি থাকে, তাকে বিচারিক হেফাজতে দেওয়া যাবে কারাগারের বাইরে, পুলিশ অফিসারের হেফাজত ব্যতীত। হ্যাঁ, অন্য কোনো জায়গায়, সেটা আদালত, সেটা এনজিও তে দিতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আদালত। হ্যাঁ, এই শিখলাম আমরা দুয়ে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হলো যদি কোনো অপরাধী ব্যক্তিকে হেফাজতে রাখার প্রয়োজন না থাকে, তখন আবার তিনি তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটের নিকটে তাকে নিয়ে যাওয়ার পরামর্শ দিবেন। আচ্ছা, বা এভাবে আদেশ দিবেন। এই ছিল দুই। এবার আমরা দুইয়ের ক পড়তেছি, মনোযোগ দেন, নতুন ধারা। তাহলে দুইয়ের কয়ে বলছে, এভাবে যখন বিচারিক হেফাজতে দিবেন, ম্যাজিস্ট্রেট অবশ্যই তার শরীর পরীক্ষা করাবেন, যে আপনি আগে ডাক্তারি চিকিৎসা করান, করিয়ে তারপরে আপনি নিয়ে যান। এভাবে তার একবার শরীর পরীক্ষা করাবে হেফাজতে দেওয়ার আগে, এরপরে হেফাজতে দিবে। পরের পয়েন্টটাতে বলেছে হেফাজতে দেওয়ার পরে মেয়াদ শেষ হলে তদন্তকারী কর্মকর্তা আবার তাকে কোর্টে উপস্থাপন করবেন বা জমা দিবেন। এরপরে আবার কোর্টে জমা দেওয়ার সময় যদি দেখে কোনো একটা আচরের চিহ্ন শরীরে, তাহলে আবার আবার ডাক্তারি পরীক্ষা করার জন্য নির্দেশ দিবেন। তাহলে আগে একবার ডাক্তারি পরীক্ষা, আপনি রিমান্ডে নিয়ে গেলেন, সময় শেষ, জমা দিলেন, আবার ডাক্তারি পরীক্ষা। এই পরীক্ষায় যদি দেখে তার শরীরে আঘাতের চিহ্ন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা বা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। পদোন্নতি পরীক্ষা এত কঠিন হয়েছে কেন? তা আপনি তদন্তকারী কর্মকর্তা হবেন, এগুলো শিখবেন না? আচ্ছা, বুঝতে পারলাম আমরা ঘটনা দুইটা খুবই সহজ। আগে একবার ডাক্তারি পরীক্ষা, রিমান্ডে দিলেন, রিমান্ডের সময় শেষ হলো, পরে একবার ডাক্তারি পরীক্ষা। এই ডাক্তারি পরীক্ষায় যদি কোনো ত্রুটি পায় বা মেডিকেল সার্টিফিকেট এমন ভাবে আসে তদন্তকারী কর্মকর্তা নির্যাতন করেছেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এইটুকু কষ্ট করে একটু নিবেন। পরের যা ছিল তাই আছে, আগে যেমন 167 ছিল। হ্যাঁ, পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ 261 বিধি। আব্দুল সালাম ভাই, আপনাকে ধন্যবাদ। তাহলে বুঝতে পারলাম আগের যা ছিল তাই আছে। হ্যাঁ, বাকি যে 3, 4, 5 এগুলো আগে যা ছিল তাই আছে, শুধু দুইয়ের মধ্যে দুইটা পয়েন্ট যুক্ত হবে। তাহলে এক যা ছিল তাই আছে, দুইয়ের মধ্যে দুই, দুইয়ের ক, তারপরে 3, 4, 5 এভাবে পড়ে ফেলবো আমরা। আচ্ছা, আসলে একটু দেখি। তিনের মধ্যে বলছে যে কারণেই আপনি হেফাজতে দেন না কেন, কারণ লিপিবদ্ধ করতে হবে। চারে বলছে চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন যদি রিমান্ডের আদেশ দেয়, তারা যেন দায়রা জজকে অবগত করে। নিচের আদালতগুলো দিলে যেন চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অবগত করে। 4 আর 4-এর ক এগুলো লাগে না, তারা আদালতের কাছ তারা অবগত করবেন। 5টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 5-এ বলেছে তদন্ত সংবাদ প্রাপ্তির তারিখ থেকে 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। 120 দিন, কিন্তু 120 দিনে আছে, এটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, যারা যারা ভুল বুঝেছেন, 173 ধারায় 60 দিনে তদন্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন ওটা একটা ভিন্ন বিষয়, 173 পড়ার সময় বলে দেবো। হ্যাঁ, তো তাহলে নর্মালি আপনি একটা মামলার তদন্তের সময়সীমা কতদিন পাবেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী? 120 দিন বা 120 দিন। এটাই যদি এভাবে আসে অন্তর্বর্তীকালীন তদন্ত, সেক্ষেত্রে কিন্তু 60 দিন হবে, ওটা আলাদা। হ্যাঁ,
তাহলে তদন্তের জন্য 120 দিন সময় পাওয়া যাবে। সংবাদ প্রাপ্তির 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। এবার আসেন, আপনি 120 দিনে তদন্ত করতে পারেননি, এখন কি হবে? এখন আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিয়ে দিবে। তাহলে 167 শুধু রিমান্ডেই না, জামিনের বিধিবিধানও 167-র ভেতরে আছে। 167-5-এ বলা হলো, বড় বড় যে অপরাধগুলো, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের উপরে কারাদণ্ড, এরকম অপরাধের ক্ষেত্রে অবশ্যই তাকে জামিন দিবে, কিন্তু কারণ লিপিবদ্ধ করবে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কেন তাকে জামিন দিচ্ছেন বা তাকে জামিন দিলে ন্যায় বিচার ব্যাহত হবে কিনা, এই বিষয়গুলো বিচার বিবেচনা সাপেক্ষে জামিন দিবেন। আর কে কে জামিন দিতে পারবেন? বড় বড় আদালতগুলো, দায়রা আদালত জামিন দিতে পারবেন। আর অন্যান্য যে অপরাধগুলো 10 বছরের নিচে, এগুলোর ক্ষেত্রে যে কোনো এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট যিনি আমলে নিতে পারেন তিনি জামিন দিতে পারবেন। বুঝতে পারলাম ঘটনা? তাহলে 10 বছরের উপরে কারাদণ্ডযোগ্য যদি অপরাধ হয়, জামিন দিবে কে? দায়রা আদালত, কারণ লিপিবদ্ধ করবেন। আর 10 বছরের নিচে অপরাধের ক্ষেত্রে আমলি আদালত, যে কোনো আমলি আদালত জামিন দিতে পারবেন। কতদিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন দেওয়া যায়? 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন দিতে হবে, এইটুকুই তো। এরপরে বলছে, দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছে, সেটা হলো 400-401 ধারা পেনাল কোডের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। তার মানে গ্যাং মামলার ক্ষেত্রে আপনি ওই যে ডাকাত দলের সদস্য, চোর দলের সদস্যভুক্ত এই যে গ্যাং কেস গুলো হয়, এগুলোর ক্ষেত্রে আবার বেশি সময় পাওয়া যায়। তখন আবার তদন্তকারী কর্মকর্তা কিন্তু আরো বেশি সময় পেতে পারেন। এটাই বলেছে যে 167-র যে বিধান, সেটা পেনাল কোডের 400 এবং 401 ধারার মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা একটু জেনে রাখেন, হ্যাঁ। তাহলে এগুলো এমসিকিউ এর জন্য। লিখিতর জন্য গুরুত্বপূর্ণ কি? রিমান্ড বা পুনঃসমর্পণ বলতে কি বোঝেন, বা পুলিশ হেফাজতে প্রেরণ বলতে কি বোঝেন? অনেকে রিমান্ডের সংজ্ঞাটা লিখলেন, ভালো হলো না, পছন্দ হয়নি আমার। রিমান্ড দিয়েছিলাম, তাই না? তো রিমান্ডের সংজ্ঞাটা ভালো হয়নি, এভাবে লিখবেন। প্রথমে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো যদি না লিখে শুধু লেখেন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে নিয়ে আসাকে রিমান্ড বলে, তাহলে কি হবে? আপনি লিখবেন 24 ঘন্টার মধ্যে, ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না গেলে, আবার যদি ওই অপরাধী ব্যক্তিকে হেফাজতে আনা প্রয়োজন হয়, তখন মামলার ডায়েরি নকল টকল সহ ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করলে তিনি পুনরায় পুলিশ হেফাজতে রাখার জন্য আদেশ প্রদান করেন। একেই রিমান্ড বা পুনঃসমর্পণ বলে, বা কোনো অপরাধী ব্যক্তিকে হেফাজতে গ্রহণ বলে। আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো ভেতরে থাকতে হবে। একটা কথা লিখলেন, সেটার ওয়েট থাকতে হবে না? আচ্ছা, তাহলে 167-5 পর্যন্ত কি কি জানলাম? প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলেন, 1, 2, তিনি রিমান্ড মঞ্জুর করতে পারলেন 15 দিনের বেশি না। তবে যদি না রাখার প্রয়োজন না হয়, তাহলে অন্য ম্যাজিস্ট্রেটের কাছে বা এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলেন। 15 দিনের বেশি দরকার হলে সরাসরি বা ভিডিও কলেও হবে, ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? বিচারিক হেফাজতে প্রেরণের নির্দেশ দিতে পারবেন। বিচারিক হেফাজত কি? পুলিশ হেফাজত, জেলখানা ব্যতীত অন্য কোনো হেফাজত। 2, 2 এর ক, হেফাজতে দেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা, হেফাজতে নিলেন, মেয়াদ শেষ, সাথে সাথে পাঠাবেন। পাঠানোর সময় আরেকবার, উপস্থিত করার সময় আরেকবার ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষায় ত্রুটি পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। 2 এর ক। এরপর আসেন 3, যখনই যেভাবেই আপনি হেফাজতে দেন না কেন, ম্যাজিস্ট্রেট অবশ্যই কারণ লিপিবদ্ধ করবেন। 4-এ বলছে, নিম্ন আদালত গুলো দিলে উচ্চ আদালতকে যেন অবশ্যই অবগত করে। চিফ জুডিশিয়ালের বড়কে দায়রা আদালতকে অবগত করবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বড়কে চিফ জুডিশিয়ালকে জানাবে যে মহামান্য আদালত, আমি কিন্তু অমুক আসামিকে এতদিনের রিমান্ড দিলাম। এভাবে তারা আদালত অবগত করবে। 5-এ বলেছে 120 দিনে তদন্ত সমাপ্ত হবে। এর মধ্যে তদন্ত সমাপ্ত করতে না পারলে অবশ্যই অপরাধী ব্যক্তিকে জামিন দিতে হবে। 10 বছরের উপরে কারাদণ্ডযোগ্য অপরাধ করলে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করলে দায়রা আদালত জামিন দিবে। অন্যান্য ক্ষেত্রে আমলি আদালত জামিন দিবে। আর গ্যাং মামলার ক্ষেত্রে 167 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে না। বড় বড় অপরাধীদেরকে ধরতে গিয়ে সময় লাগলে এই সময়টা আবার বাদ যাবে, 120 দিন থেকে বাদ যাবে। এই হলো 167 ধারা। এই পর্যন্ত ক্লাস থাকবে। ধন্যবাদ সবাইকে। পরের লিঙ্কে যুক্ত হন। আসসালামু আলাইকুম।